আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই আশা করি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসুন শোনেন আজকে শেষ কিছু কথা বলি আরকি। আজকে কিন্তু 11ই জুন। আজকে বাজেট ঘোষণা হবে। এই বাজেটের একটা ভিন্ন বৈশিষ্ট্য আছে। বিএনপি সরকার ২০ বছর পরে এই বাজেট ঘোষণা করতেছে। একটা নির্বাচিত সরকার রাজনৈতিক দল তার ২০ বছর পরের বাজেট আশা প্রত্যাশা তো থাকবেই। তাতে বাজেটের একটা বিশাল বড় অঙ্কের বাজেট ৯ লক্ষ উপরে ৯ লক্ষ কোটি টাকার উপরে বাজেট। এত বড় বাজেটের ভিতরে আপনার কতগুলো পণ্যের দাম বাড়বে, কতগুলো পণ্যের দাম কমবে। কিন্তু সেই পণ্যের দামের ভিতরে কিন্তু যে খাবার পণ্যের দাম, খাদ্যদ্রব্যের দাম কিন্তু বাড়বে। বাজেটে যেসব পণ্যের দাম বাড়বে তার কিন্তু লিস্ট আছে। এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারাও দেখতে পারেন। আমার কথা হইলো পে স্কেল নিয়ে তো সর্বশেষ কথা, বাজেট ঘোষণার পরে তো আবার অন্যরকম আলোচনা হবে। এই যে 11 বছরে শুধু পণ্যের দাম বাড়লই, বেতন তো বাড়লো না। তারপরও কেন এত বেতন নিয়ে কথা হয়? কেন এত বেতন, সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে এত মানে কি বলে গাত্রদহ হয়? সবার এত গা জ্বালা করে কেন? ভাই, সরকারি চাকরিজীবী যারা আছে এরা ছাড়া কি বাংলাদেশে আর কোনো কর্মজীবী নাই? সবাই 10 টাকার ভাড়া 20 টাকা বাড়াই না, যে ভাই চালের দাম 90 টাকা কেজি, এখন আর 10 টাকার দিন নাই। বাস ভাড়া বাড়াই নেয়, ভাই তেলের দাম এত বেশি, এখন আর এ টাকা হবে না, 5 টাকার ভাড়া 10 টাকা, 10 টাকার ভাড়া 20 টাকা। জামা কাপড়ের দোকানে যাবেন, ভাই এখন সব জিনিসের দাম বেশি, সুতার দাম বেশি, হ্যাঁ, এগুলো ডেলিভারির চার্জ বেশি। তো সবাই বাড়াই নিচ্ছে কেন ভাই? সবাই কেন বাড়াই নিচ্ছে? শুধুমাত্র কেন এই সরকারি চাকরিজীবীদেরকে এরকম অবহেলা করা হয়? এটা জাতির জন্য ভালো না। এটা যদি আমার ভিডিও হয়তো কয়জন দেখে, আশা করি একসময় এই কথাগুলো একসময় প্রচার হয়ে যাবে। সরকারকে ভাবতে হবে। এর কারণ এইটা বিষয়টা নিয়ে সরকারি চাকরিজীবীদের এরকম নেগলেসি করা হয়, অবহেলা করা হয়, এটা সরকারকে ভাবতে হবে। কথায় কথায় সবাই দায়েরাই যায়, সবাই আসে আর বলে যে দুর্নীতি টুটি চেপে ধরতে হবে, দুর্নীতিপরায়ণ লোকদেরকে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করার জন্য আমরা আসছি। কয়দিন ক্ষমতায় থাকার পরেই যে সরকারই আসুক, আসার পরেই বলে না এতখানি সম্ভব না, দুর্নীতির বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারবেন না, তা আপনি কি সৎ মানুষের বিরুদ্ধে অবস্থান নেবেন? ভাই, এইটা কোনো কথা? এইটা কোনো সুস্থ মস্তিষ্কের কথা হইতে পারে? আপনি একটা দেশে দুর্নীতিপরায়ণ যদি থাকে, তাহলে দুর্নীতিপরায়ণ যদি থাকে, সেখানে যদি ন্যায় বিচার না থাকে, এখনও যদি অর্থের বিনিময়ে বিচার নিয়ে আসা যায়, এবং এইটাই যদি সমাজে স্বীকৃত হয়ে যায় যে টাকা থাকলেই যে কোনো রায় নিয়ে আসা যাবে, টাকা থাকলেই যে কোনো কাজ সমাধান করা যাবে, তাহলে সেই দেশে আপনি সৎলোকে তো বসবাস করার মতো না। তাহলে আপনি সৎলোকে আপনি কেন বড় বড় বলি দেবেন, বয়ান দেবেন যে আমাদেরকে সৎ হতে হবে? আপনাকে সৎ হতে হবে, সৎ হওয়ার জন্য যে কাজ সেইটা আপনাকে সহযোগিতা করতে হবে না? আপনি যেসব সরকারি চাকরিজীবীরা সৎ জীবনযাপন করতে চায়, আপনি তাদেরকে সৎ জীবনযাপন করতে দিবেন না? হীরক রাজার দেশে বসবাস করতেছি আমরা, কষ্ট লাগে ভাই। আপনারা তো কষ্ট পাবেন না যারা ব্যাংকে টাকা রাখেন, সুদ খান, 50 লাখ টাকা টাকা জমা রাখা, পেনশনের টাকা জমা রাখা, সেখানে মাসে মাসে 50,000 টাকা সুদ উঠাই খান।
হ্যাঁ, সুদে টাকা লাগান, 5 টাকায় 10 টাকা আসে, তারপরে মুখে পান দিয়ে এরপরে সেজদা দিতেছেন। তাদের তো আপনার সৎ জিনিস কখনো গায়ে লাগবে না। মানে আল্লাহকেও তারা লিজ, মানে কয় না যে সব জিনিস লিজ নেয়, মানে আল্লাহকেও তারা লিজ নিয়ে নেছে ভাই। এ বকধার্মিক হয়ে লাভ নাই, হইলে প্রকৃত ধার্মিক হন। মুসলিম দেশের সংখ্যা আমরা 90% মুসলিম। আমরা যদি মুসলিম দাবি করি তাহলে আপনি সত্যিকারভাবেই সৎ হন ভাই। সবাইকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। আজকে সবাই যে যার জায়গা থেকে বলতেছেন যে আমরা সৎ হই, আমরা ভালো কাজ করি, দেশের জন্য কাজ করি, পথ শিশুদের জন্য কাজ করি। কত ধরনের আপনার কি বলে, কত ধরনের আপনার সহযোগিতা কার্যক্রম চলে, এনজিওর মাধ্যমে বিভিন্ন সহযোগিতা কার্যক্রম চলে, মানব সেবা চলে। কিন্তু কই, সুদ দুর্নীতি তো কেউ দূর করতে চায় না। এনি হাউ, যেভাবে হোক টাকা পয়সা দরকার। তাহলে আপনার সৎ চাকরিজীবীদের দিকে লক্ষ্য রাখবেন না, সবাই যার যার মতো টাকা বাড়াই নিচ্ছে। তো এদেশে আপনি ঘোষণা দিয়ে দেন, এদেশে কেউ সৎ থাকতে পারবে না, যার যার মতো চালাও। তা আপনাকে ভাই ভুল করছি ভাই? আমরা একটা সৎ চাকরি করতে চাই, সৎ জীবনযাপন করতে চাই, এই চাওয়াটা কি আমার ভুল ভাই? আপনারাই বিচার করেন। এখন যদি আমাদের বিচার বুদ্ধিও যদি কমে যায়, যদি আমরা বকধার্মিক হই, তাহলে তো আমার কথাগুলো হয়তো বা কারো ভালো লাগবে না। সবাই সব টাকা বাড়াই নিচ্ছে, দ্রব্যমূল্যের বাজেটে দ্রব্যমূল্যের দাম, খাদ্যপণ্যের দাম। আরে ভাই, ল্যাপটপ কি কেউ চাবাই খাবে? হ্যাঁ, ইলেকট্রিক গাড়ি কেউ চাবাই খাবে? হ্যাঁ, এগুলো কি ভাজা করে খাবে নাকি? নাকি আটা দরকার মানুষের, ধান চাল দরকার? খায় কোনটা বলেন তো ভাই? আপনি তো সেই দ্রব্যমূল্যের দাম তো ঠিকই, খাদ্যদ্রব্যের দাম তো ঠিকই বাজেটে বাড়তি রাখলেন। কই, এখানেও কি সরকারি চাকরিজীবীদের দোষ? আসলে দোষ আমাদের না, দোষ হইলেও এই দেশে জন্মগ্রহণ করছে এই একটা দোষ। আরেকটা দোষ হচ্ছে, সবচেয়ে বড় দোষ মনে হয় এইটা, যে ইমানের দোষ। সৎ থাকতে চাই, এই জন্যই কথাগুলো বলি। অনেকের কাছে হাস্যকর মনে হবে যে কত কত রকম হাতিগুলা ঘোড়া গেল তল, পিঁপড়ে বলে কত জল। হ্যাঁ, আসলেই তো। অন্ধের দেশে আয়না বিক্রি করে কী লাভ? তারপরও বলা, মনের দুঃখটা প্রকাশ করা। কোনো সময় যদি কারো কানে ঢোকে, কারো কানে পানি যায়, কোনো সময় যদি একটু পরিবর্তন হয় আমার এই দেশটা, যেহেতু এই দেশে জন্মগ্রহণ করছি, এ দেশের প্রতি তো মায়া ভালোবাসা তো আছে। যারা যারা রাজনীতিবিদ, কই তাদেরও তো আমি ভালোবাসা দেখি না। তাদের সন্তানরা তো ঠিকই বিদেশে পড়াশোনা করায়। আমি কমনভাবে সবাইকে বলছি, আপনার বাচ্চাকে আপনি এদেশে পড়ান, আপনার বাচ্চাকে এদেশে পড়াইয়া আপনি কানাডায় সেটেল করেন। হ্যাঁ, আপনার টাকা আছে, আপনি কানাডায় সেটেল করলেন, আমেরিকায় সেটেল করলেন। আর আর 10 বছর 20 বছর আইসা বলতেছেন আমি কানাডায় সেটেল। আমার 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 বড় ছেলে, আমার ছোট মেয়ে, হাজব্যান্ড সহ কানাডায় সেটেল, অস্ট্রেলিয়া সিটিজেনশিপ। মানে কী ভাবরে ভাই, আপনি বিদেশি কুকুর হয়ে গেছেন। এইসব দেশপ্রেমিক বাদ দেন। আপনার সন্তানকে আপনি এদেশে বড় করেন, আর এদেশে একটা চাকরি করান, ওইটা দিয়ে জীবিকা নির্বাহ করতে বলেন। দেখেন কত ধানে কত চাল। তখন কষ্টটা বুঝে আসবে, সাধারণ মানুষের কষ্টটা বুঝে আসবে আপনাদের। এখানে বর্তমানে সৎভাবে কেউ চাকরি করতে চায়, তাকে 25টা বছর তাকে পড়াশোনা করে একটা ছোট চাকরি করতে হলে এদেশে 25টা বছর তাকে পড়াশোনা করতে হয়। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে সে কত অ্যাপ্লিকেশন দেয়। আমাদের অফিসে একজন মালি পোস্টে নিয়োগ হয়েছে, সে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, মুখ বুঝে চাকরি করছে, স্যারদের চায়ের কাপ আগাই দিছে, চোখের সামনে দেখছি। একেবারে মুখ বুঝে কষ্ট সহ্য করে 2টা টাকার জন্যে। আপনি তার বেতন, আপনি তাকে কষ্ট রাখতে চান, একটা শিক্ষিত মার্জিত একটা লোককে তাকে সৎ লোককে কষ্ট রাখতে চান।
ভাই যে দুর্নীতি করে তো তার পক্ষে যাওয়া যাবে না। আপনার সে যতই শিক্ষিত হোক, সে দেশের জন্য ক্ষতিকর। কিন্তু যে সৎ থাকতে চায়, যে শিক্ষিত, যে আসলেই পড়াশোনা করে আসছে, আপনি তাকে একটু ভালো থাকতে দিবেন না? সে একটা স্বপ্ন নিয়ে আসছে, আপনি তাদেরকে একটু ভালো রাখতে দিবেন না? এইসব লোক আছে বিদায় এখনও অ্যাসেট আছে, এখনও দেশটা কিছুটা হলেও ভালো আছে, এখনও কিছু ডিসি আছে, কিছু এসপি আছে, যার কারণে কিছুটা হলেও ভালো আছে। এখনও আব্দুল জব্বারের মতো ভোক্তা অধিকারের পরিচালক আছে বলেও কিছুটা ভালো আছে। এখনও সরকারি কর্মচারীদের ভিতরে কিছু ভালো কর্মচারী আছে বিধায় কিছু কিছু জায়গায় সহযোগিতা পায় মানুষ। তাদেরকেও বন্ধ করে দিবেন, তাদেরকেও থামাই দিবেন, আর সবাই এসে বলবেন বড় বড় কথা যে দেশে দুর্নীতিমুক্ত করতে হবে। এরপরে কিছুদিন চেষ্টা করার পরে অপারগতা স্বীকার করবেন আর সবার কাছে দুর্নীতির কাছে স্যারেন্ডার করবেন। এরপরে কিছু দায় সারা কিছু দেশের কাজ করবেন আর বলবেন যে আমরা দেশপ্রেমিক, দেশের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। ভাই আসল কথায় আসেন, আসল জায়গায় আসেন। নিজেদের অবস্থান শুধু ওই মুখের আওড়ানো বলি দ্বারা বেশি দিন কোনো টিকতে পারে না। কেউ যেই হোক সে, কেউ বেশি দিন টিকতে পারে না। এভাবে আপনার দেশ বেশি দিন কেউ চালাতে পারবে না। সৎ লোকদের মূল্যায়ন করতে হবে। এ দেশে সরকারি কর্মচারীদের, সৎ কর্মচারীদের মূল্যায়ন করতে হবে। আপনি এই দেশটা পরিচালনা করে তৃণমূল পর্যায় থেকে সৎ কর্মচারীরা যদি তাদের কাছ থেকে ভালো সার্ভিস আশা করেন, দেশটাকে যদি এগিয়ে নিতে চান, আপনাকে সরকারি কর্মচারীদের মূল্য দিতেই হবে। এখনও প্রত্যাশা রাখি, ভালো কিছু আশা করি। কি হবে আগামী বাজেটে, সেটা আগামীর বাজেটের পরে পরবর্তী পর্যালোচনা আপনাদের সামনে তুলে ধরব। আজকের মতো এখানেই কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।